সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে গল্পটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি হচ্ছে বস, দুনিয়া যার বশে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই আদ্রিতা এবং নীলকে। আদ্রিতা মনে করত নীল একজন চাকর। নীল হলো আদ্রিতার হাজব্যান্ড। নীল হাজারো কাজ করে আদ্রিতার মন জয় করতে পারত না। আদ্রিতা মনে করত তার বাবা এত ধনী থাকা সত্ত্বেও কেন নীলের সাথে তার বিবাহ দিল। 2 বছর পরের সিন দেখানো হয়, যেখানে নীল আদ্রিতার জন্য একটি দামি গিফট নিয়ে আসে নতুন বছর উপলক্ষে, যা দেখে আদ্রিতা অবাক হয়ে যায়। তারপর তার স্বামীর বিষয়ে সত্যিটা জানার পর আদ্রিতা অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর একদিন নীলা আদ্রিতার জন্য কিছু গিফট নিয়ে আসে। আদ্রিতা বলতে থাকে, আমার সব ফ্রেন্ডদের হাজব্যান্ড কত ধনী, তাদের কত দামি দামি গিফট করে, আর তুমি কি এনেছো এসব? আদ্রিতা তার বাবার কথায় নীলকে বিয়ে করেছিল, তবে আদ্রিতার শর্ত ছিল তাদের বাসা বাদে যেন আর কেউ এই কথা না জানে। আদ্রিতার হাজব্যান্ড মানে নীল তাদের বাসার কাজের ছেলের মতো কাজ করতে থাকতো, তবে সবাই তাকে সবসময় অপমান করত। ঠিক মতো খাবার খেতে পেত না, আর ঘুমানোর জন্যও সে জায়গা পেত না। নীল তার নিজের হাত খরচের জন্য একটা জায়গায় কাজ করত। একদিন আদ্রিতা তার ফ্রেন্ডদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, আর সেখানে ওয়েটার ছিল নীল। তারপর আদ্রিতা একদিন নীলকে বলে, নিউ ইয়ার উপলক্ষে আমাকে একটা দামি গিফট দিতে হবে। নীল বলে, আমি চেষ্টা করব। তারপর নীল সেখান থেকে চলে যায় কোনো কিছু না বলে। তারপর নীল আদ্রিতার জন্য একটি গিফট নিয়ে আসে নিউ ইয়ার পার্টির আগেই। আদ্রিতা সেটা খুলে বক্সের ভিতরে গিফটটা দেখে চমকে যায়, আর বলতে থাকে, এই ফোনটা তো একটা স্পেশাল এডিশন, এটার দাম তো 3 কোটি টাকা, তুমি এটা কই পেলে? তখন নীল বলে, এটা অরিজিনাল নয়, এটা কপি ভার্সন। তারপর সেখান থেকে চলে যায়। আদ্রিতা নীলের কথায় সন্দেহ বোধ করে, আর তাই ওই কোম্পানির শোরুমে চলে যায় আর ফোনটা দেখায়। তখন সেই শোরুমের মেয়েটা বলতে থাকে, আপনি কি মিস্টার রয় চৌধুরীর ফ্রেন্ড? তখন আদ্রিতা বলে, কে এই মিস্টার রয় চৌধুরী? আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কথা বলতেছেন? তখন মেয়েটা বলে, জি ম্যাম। আদ্রিতা বলে, না না, আমি তাকে চিনি না। শোরুমের মেয়েটা বলে, ওই ডিজাইনটা তো একদম আসল, আর এটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন, আর আসল কথা হলো এটা ভারতে বিক্রি হওয়া সেকেন্ড ফোন। তারপর আদ্রিতা সেখান থেকে চলে আসে আর ভাবতে থাকে, তাহলে কি নীলই রয় চৌধুরী, নাকি ও ফোনটা চুরি করে এনেছে? আর তা না হলে নীল এত টাকা কোত্থেকে ব্যবস্থা করবে? নীলের সত্যিটা তাহলে আসলে কি? আর ও যদি সত্যি বড়লোক হয়ে থাকে, তাহলে শ্বশুরবাড়িতে কেন ঘরজামাই হয়ে চাকরের মতো কাজ করছে? আদ্রিতা এসব ভাবতে থাকে। তারপর একদিন সকালে নীল ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতে থাকে আর বলতে থাকে, আমার খুব লেট হয়ে গেছে, তোরা খেল, আমি যাই। এদিকে আদ্রিতা অফিসে যাবে, তার জন্য রেডি হচ্ছিল, আর গোসল করার সময় পানি না পেয়ে নীলকে ডাকতে থাকে, তবে নীলকে পায় না। আদ্রিতা তার মাকে জিগায়, নীল কোথায় গিয়েছে, তোমাদের কি কিছু বলে গিয়েছে? তখন তার মা বলে, না, কিছু বলে যায়নি। তখন আদ্রিতা বলতে থাকে, আমি ওকে আজকে অফিসে নিয়ে যাব, আর আজকে ওর কোনো খোঁজ নেই। তখন হঠাৎ নীল সেখানে উপস্থিত হলো, তবে সে সবাইকে উপেক্ষা করে ভেতরে চলে যেতে চাইল, কিন্তু তখন সবাই তাকে দেখে ফেলে। আদ্রিতা বলতে থাকে, অফিসে যেতে এমনিতেও আমার লেট হয়ে গেল, আর ওদিকে বিজন আমার জন্য অপেক্ষা করতেছে। আদ্রিতার মুখে বিজনের নাম শুনতেই নীলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আদ্রিতা বলে, তোমার জন্য আমার প্রতিদিন অফিসে যেতে লেট হয়। তারপর তারা অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তারপর আদ্রিতার অফিসের সামনে এসে গাড়িটা থামায়। আদ্রিতা গাড়ি থেকে নেমে বলে, তুমি সব ফাইলগুলো নিয়ে এসো। নীল সব ফাইল হাতে নিয়ে আদ্রিতার পেছন পেছন যেতে থাকে। আদ্রিতা তার কেবিনে গিয়ে দেখে সেখানে তার জন্য বিজন ওয়েট করতেছে। বিজন হলো আদ্রিতার বন্ধু এবং বিজনেস পার্টনার। নীল তাদেরকে এভাবে দেখে মনে মনে জ্বলতে থাকে আর কষ্ট পেতে থাকে। তারপর আদ্রিতা আর বিজন কথা বলতে থাকে, আর নীল এদিকে ফাইলগুলো সাজিয়ে রাখতে থাকে। আদ্রিতার জন্য বিজন একটা গিফট নিয়ে আসে, আর সেটি আদ্রিতাকে দেয়। আদ্রিতা সেটা দেখে অনেক খুশি হয়। আদ্রিতাকে গিফটটা দিয়েই বিজন সেখান থেকে চলে যায়। নীল আদ্রিতাকে বলতে থাকে, আজ পর্যন্ত আমি তোমাকে কোনো উপদেশ দেইনি, তবে আজকে বলছি, এই যে লোকটা তোমাকে ইমপ্রেস করার জন্য এই নকল নেকলেসটা দিয়েছে। এসব কথা আবার বিজন শুনে ফেলে। নীল আরো বলতে থাকে, এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত নয়, এর জন্য তুমি একদিন বিপদে পড়বে। আদ্রিতা, তোমার জন্য আমি এর থেকেও দামি একটা গিফট নিয়ে আসবো।
তার জন্য আমার যা করতে হয় আমি তাই করব। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তাদের বিয়ে হয়েছে 2.5 বছর। নীলের আজকের কথাগুলো শুনে আদ্রিতার মনে হলো নীল তার জন্য লড়াই করতেছে। নীলের এমন কথা শুনে আদ্রিতা চমকে যায়। আদ্রিতা ভাবতে থাকে, নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে কি আমি ভুল করেছি? তারপর আমরা দেখতে পাই বিজন নীলকে বলতে থাকে, আমারই সামনে আমার কেনা গিফট নিয়ে তুই মজা করলি, কত বড় সাহস তোর। এসব আদ্রিতা দেখতে থাকে দূর থেকে। বিজন নীলকে অপমান করতে থাকে, বিজন নীলকে ধাক্কা মেরে ফেলে দেয়। এগুলো সবকিছু সহ্য করে নেয় নীল। তারপর নীল বলতে থাকে, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ও আমার স্ত্রী, আর আমার স্ত্রীকে তোর নেকলেস দেওয়ার তো কোনো অধিকারই নেই, ওকে যা দেবার আমি দেব। তারপর নীল সেখান থেকে বেরিয়ে আসে। আদ্রিতা রেগে গজগজ করতে থাকে। আদ্রিতার কোম্পানির যখন খুব খারাপ অবস্থা ছিল তখন বিজনের সাথে তার পরিচয় হয়, তার বন্ধুত্ব হয়। আদ্রিতার কোম্পানি শুধুমাত্র এই বিজনের কারণে চলতেছে, তাই আদ্রিতার বিজনকে প্রয়োজন। আদ্রিতার বিজনের সাথে বন্ধুত্ব করা, সবকিছুই আদ্রিতার প্ল্যান অনুযায়ী চলতেছিল। তবে আজ নীল এসে সবকিছু নষ্ট করে দেয়। আদ্রিতা অনেক চিন্তায় পড়ে যায়, কি করবে সে। আদ্রিতা ভাবতে থাকে, কেন সে নীলকে অফিসে নিয়ে আসলো। নীলকে সাথে করে না নিয়ে আসলে বিজন এখনো এখানেই থাকতো। আদ্রিতা বিজনকে একটি মেসেজ লিখে পাঠায়। নীল যখন আদ্রিতার অফিস থেকে বেরিয়ে আসে তখন তার ফুরফুরে লাগতেছিল। তখনই হঠাৎ নীলের ফোনে একটি কল আসে। ফোনটা ছিল মিস্টার রয় চৌধুরী। রয় চৌধুরী বলতে থাকে, তোমার সাথে আমি একজনের মিটিং রেখেছি, আমি তার অ্যাড্রেস তোমাকে পাঠিয়ে দিয়েছি, আমি চাই তুমি তার সাথে মিট করো। নীল বলে, ঠিক আছে। নীল বলতে থাকে, আপনি আমার জন্য একটি রেয়ার হিরের নেকলেস জোগাড় করবেন, আর দ্বিতীয়টা হলো আমি সেটা আপনাকে টেক্সট করে পাঠিয়ে দিয়েছি। দুটো জিনিসই আমার খুব প্রয়োজন। তারপর আদ্রিতা নীলকে কিছু টাকা পাঠায়, কারণ হলো নীল যাতে কিছু ভালো পোশাক কিনতে পারে আর নীলকে সবার সামনে তার হাজবেন্ড হিসাবে উপস্থাপন করতে পারে। নীল খুব খুশি হয়। নীল সেই লোকটির সাথে মিটিং করতে যায়, তবে সেখানে গিয়ে লোকটিকে দেখে নীল খুব রেগে যায় আর সেখান থেকে চলে আসে। আজকে নীলের হাই স্কুলের রিইউনিয়নের অনুষ্ঠানে যেতে হবে, তাই সে তার পুরনো বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই আদ্রিতার কোম্পানির জন্য ইনভেস্টার মিটিংটা কোনো মতেই ভালো হয়নি। আবার তার কোম্পানির সব স্টাফগুলো তার আর নীলের ব্যাপারে মন্তব্য করতে থাকে। এতে আদ্রিতা কোনো উত্তর দেয় না। এসব কথা শুনে আদ্রিতা অনেক রেগে যায়। আদ্রিতা তার বাবার ছবিটা হাতে নিয়ে বলতে থাকে, বাবা তুমি আমাকে এমন একটা মানুষের সাথে কেন বিয়ে দিলে? এসব বলতে থাকে আর কাঁদতে থাকে। এদিকে নীল রিইউনিয়ন পার্টির জন্য হোটেল প্রাইম স্টারের দিকে রওনা হলো। তবে তার পুরনো জামা কাপড় আর বাইক দেখে গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না, বরং তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই সেখানে একটি গাড়ি এসে উপস্থিত হয়, আর সেই গাড়ি থেকে নেমে আসে হোটেল মালিক মিস্টার খান্না। আর সেই বলতে থাকে, কি হয়েছে এখানে? মিস্টার খান্না নীলের দিকে তাকিয়ে হা হয়ে যায় আর বলতে থাকে, স্যার আপনি এখানে? স্যার আপনি আসবেন জানলে আমি নিজে আপনাকে রিসিভ করতে যেতাম। গার্ড তো অবাক হয়ে যায়, কারণ হলো তার নিজের স্যার অন্য আরেকজন লোককে এভাবে স্যার স্যার বলতেছে। তারপর মিস্টার খান্না নীলকে ভেতরে নিয়ে যায়। সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে গল্পটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি হচ্ছে বস, দুনিয়া যার বশে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই আদ্রিতা এবং নীলকে। আদ্রিতা মনে করতো নীল একজন চাকর। নীল হলো আদ্রিতার হাজব্যান্ড। নীল হাজারো কাজ করে আদ্রিতার মন জয় করতে পারতো না। আদ্রিতা মনে করতো তার বাবা এত ধনী থাকা সত্ত্বেও কেন নীলের সাথে তার বিবাহ দিল। 2 বছর পরের সিন দেখানো হয়, যেখানে নীল আদ্রিতার জন্য একটি দামি গিফট নিয়ে আসে নতুন বছর উপলক্ষে, যা দেখে আদ্রিতা অবাক হয়ে যায়। তারপর তার স্বামীর বিষয়ে সত্যিটা জানার পর আদ্রিতা অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর একদিন নীলা আদ্রিতার জন্য কিছু গিফট নিয়ে আসে। আদ্রিতা বলতে থাকে, আমার সব ফ্রেন্ডদের হাজব্যান্ড কত ধনী, তাদের কত দামি দামি গিফট করে, আর তুমি কি এনেছো এসব? আদ্রিতা তার বাবার কথায় নীলকে বিয়ে করেছিল, তবে আদ্রিতার শর্ত ছিল তাদের বাসা বাদে যেন আর কেউ এই কথা না জানে। আদ্রিতার হাজব্যান্ড মানে নীল তাদের বাসার কাজের ছেলের মতো কাজ করতে থাকতো, তবে সবাই তাকে সবসময় অপমান করত। ঠিক মতো খাবার খেতে পেত না, আর ঘুমানোর জন্যও সে জায়গা পেত না। নীল তার নিজের হাত খরচের জন্য একটা জায়গায় কাজ করত। একদিন আদ্রিতা তার ফ্রেন্ডদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, আর সেখানে ওয়েটার ছিল নীল।
তারপর আদ্রিতা একদিন নীলকে বলে নিউ ইয়ার উপলক্ষে আমাকে একটা দামি গিফট দিতে হবে। নীল বলে আমি চেষ্টা করব। তারপর নীল সেখান থেকে চলে যায় কোনো কিছু না বলে। তারপর নীল আদ্রিতার জন্য একটি গিফট নিয়ে আসে নিউ ইয়ার পার্টির আগে। আদ্রিতা সেটা খুলে বক্সের ভিতরে গিফটটা দেখে চমকে যায় আর বলতে থাকে, এই ফোনটা তো একটা স্পেশাল এডিশন, এটার দাম তো 3 কোটি টাকা, তুমি এটা কই পেলে? তখন নীল বলে এটা অরিজিনাল নয়, এটা কপি ভার্সন। তারপর সেখান থেকে চলে যায়। আদ্রিতা নীলের কথায় সন্দেহ বোধ করে আর তাই ওই কোম্পানির শোরুমে চলে যায় আর ফোনটা দেখায়। তখন সেই শোরুমের মেয়েটা বলতে থাকে, আপনি কি মিস্টার রয় চৌধুরীর ফ্রেন্ড? তখন আদ্রিতা বলে, কে এই মিস্টার রয় চৌধুরী? আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কথা বলতেছেন? তখন মেয়েটা বলে, জি ম্যাম। আদ্রিতা বলে, না না, আমি তাকে চিনি না। শোরুমের মেয়েটা বলে, ওই ডিজাইনটা তো একদম আসল, আর এটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন। আর আসল কথা হলো এটা ভারতে বিক্রি হওয়া সেকেন্ড ফোন। তারপর আদ্রিতা সেখান থেকে চলে আসে আর ভাবতে থাকে, তাহলে কি নীলই রয় চৌধুরী, নাকি ও ফোনটা চুরি করে এনেছে? আর তা না হলে নীল এত টাকা কোত্থেকে ব্যবস্থা করবে? নীলের সত্যিটা তাহলে আসলে কি? আর ও যদি সত্যি বড়লোক হয়ে থাকে তাহলে শ্বশুরবাড়িতে কেন ঘরজামাই হয়ে চাকরের মতো কাজ করছে? আদ্রিতা এসব ভাবতে থাকে। তারপর একদিন সকালে নীল ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতে থাকে আর বলতে থাকে, আমার খুব লেট হয়ে গেছে, তোরা খেল, আমি যাই। এদিকে আদ্রিতা অফিসে যাবে, তার জন্য রেডি হচ্ছিল আর গোসল করার সময় পানি না পেয়ে নীলকে ডাকতে থাকে, তবে নীলকে পায় না। আদ্রিতা তার মাকে জিগায়, নীল কোথায় গিয়েছে, তোমাদের কি কিছু বলে গিয়েছে? তখন তার মা বলে, না, কিছু বলে যায়নি। তখন আদ্রিতা বলতে থাকে, আমি ওকে আজকে অফিসে নিয়ে যাব, আর আজকে ওর কোনো খোঁজ নেই। তখন হঠাৎ নীল সেখানে উপস্থিত হলো, তবে সে সবাইকে উপেক্ষা করে ভেতরে চলে যেতে চাইল, কিন্তু তখন সবাই তাকে দেখে ফেলে। আদ্রিতা বলতে থাকে, অফিসে যেতে এমনিতেও আমার লেট হয়ে গেল, আর ওদিকে বিজন আমার জন্য অপেক্ষা করতেছে। আদ্রিতার মুখে বিজনের নাম শুনতেই নীলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আদ্রিতা বলে, তোমার জন্য আমার প্রতিদিন অফিসে যেতে লেট হয়। তারপর তারা অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তারপর আদ্রিতার অফিসের সামনে এসে গাড়িটা থামায়। আদ্রিতা গাড়ি থেকে নেমে বলে, তুমি সব ফাইলগুলো নিয়ে এসো। নীল সব ফাইল হাতে নিয়ে আদ্রিতার পেছন পেছন যেতে থাকে। আদ্রিতা তার কেবিনে গিয়ে দেখে সেখানে তার জন্য বিজন ওয়েট করতেছে। বিজন হলো আদ্রিতার বন্ধু এবং বিজনেস পার্টনার। নীল তাদেরকে এভাবে দেখে মনে মনে জ্বলতে থাকে আর কষ্ট পেতে থাকে। তারপর আদ্রিতা আর বিজন কথা বলতে থাকে আর নীল এদিকে ফাইলগুলো সাজিয়ে রাখতে থাকে। আদ্রিতার জন্য বিজন একটা গিফট নিয়ে আসে আর সেটি আদ্রিতাকে দেয়। আদ্রিতা সেটা দেখে অনেক খুশি হয়। আদ্রিতাকে গিফটটা দিয়েই বিজন সেখান থেকে চলে যায়। নীল আদ্রিতাকে বলতে থাকে, আজ পর্যন্ত আমি তোমাকে কোনো উপদেশ দেইনি, তবে আজকে বলছি, এই যে লোকটা তোমাকে ইমপ্রেস করার জন্য এই নকল নেকলেসটা দিয়েছে। এসব কথা আবার বিজন শুনে ফেলে। নীল আরো বলতে থাকে, এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত নয়, এর জন্য তুমি একদিন বিপদে পড়বে। আদ্রিতা, তোমার জন্য আমি এর থেকেও দামি একটা গিফট নিয়ে আসবো, তার জন্য আমার যা করতে হয় আমি তাই করব। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তাদের বিয়ে হয়েছে 2.5 বছর। নীলের আজকের কথাগুলো শুনে আদ্রিতার মনে হলো নীল তার জন্য লড়াই করতেছে। নীলের এমন কথা শুনে আদ্রিতা চমকে যায়। আদ্রিতা ভাবতে থাকে, নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে কি আমি ভুল করেছি? তারপর আমরা দেখতে পাই বিজন নীলকে বলতে থাকে, আমারই সামনে আমার কেনা গিফট নিয়ে তুই মজা করলি, কত বড় সাহস তোর! এসব আদ্রিতা দেখতে থাকে দূর থেকে। বিজন নীলকে অপমান করতে থাকে। বিজন নীলকে ধাক্কা মেরে ফেলে দেয়। এগুলো সবকিছু সহ্য করে নেয় নীল। তারপর নীল বলতে থাকে, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ও আমার স্ত্রী, আর আমার স্ত্রীকে তোর নেকলেস দেওয়ার তো কোনো অধিকারই নেই, ওকে যা দেবার আমি দেব। তারপর নীল সেখান থেকে বেরিয়ে আসে। আদ্রিতা রেগে গজগজ করতে থাকে। আদ্রিতার কোম্পানির যখন খুব খারাপ অবস্থা ছিল তখন বিজনের সাথে তার পরিচয় হয়, তার বন্ধুত্ব হয়। আদ্রিতার কোম্পানি শুধুমাত্র এই বিজনের কারণে চলতেছে, তাই আদ্রিতার বিজনকে প্রয়োজন। আদ্রিতার বিজনের সাথে বন্ধুত্ব করা, সবকিছুই আদ্রিতার প্ল্যান অনুযায়ী চলতেছিল। তবে আজ নীল এসে সবকিছু নষ্ট করে দেয়। আদ্রিতা অনেক চিন্তায় পড়ে যায়, কি করবে সে। আদ্রিতা ভাবতে থাকে, কেন সে নীলকে অফিসে নিয়ে আসলো। নীলকে সাথে করে না নিয়ে আসলে বিজন এখনো এখানেই থাকতো। আদ্রিতা বিজনকে একটি মেসেজ লিখে পাঠায়।
নীল যখন আদ্রিতার অফিস থেকে বেরিয়ে আসে তখন তার ফুরফুরে লাগতেছিল। তখনই হঠাৎ নীলের ফোনে একটি কল আসে। ফোনটা ছিল মিস্টার রয় চৌধুরী। রয় চৌধুরী বলতে থাকে, তোমার সাথে আমি একজনের মিটিং রেখেছি, আমি তার অ্যাড্রেস তোমাকে পাঠিয়ে দিয়েছি, আমি চাই তুমি তার সাথে মিট করো। নীল বলে ঠিক আছে। নীল বলতে থাকে, আপনি আমার জন্য একটি রেয়ার হীরের নেকলেস জোগাড় করবেন, আর দ্বিতীয়টা হলো আমি সেটা আপনাকে টেক্সট করে পাঠিয়ে দিয়েছি। দুটো জিনিসই আমার খুব প্রয়োজন। তারপর আদ্রিতা নীলকে কিছু টাকা পাঠায়, কারণ হলো নীল যাতে কিছু ভালো পোশাক কিনতে পারে আর নীলকে সবার সামনে তার হাজবেন্ড হিসাবে উপস্থাপন করতে পারে। নীল খুব খুশি হয়। নীল সেই লোকটির সাথে মিটিং করতে যায়, তবে সেখানে গিয়ে লোকটিকে দেখে নীল খুব রেগে যায় আর সেখান থেকে চলে আসে। আজকে নীলের হাই স্কুলের রিইউনিয়নের অনুষ্ঠানে যেতে হবে, তাই সে তার পুরনো বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই আদ্রিতার কোম্পানির জন্য ইনভেস্টার মিটিংটা কোনো মতেই ভালো হয়নি। আবার তার কোম্পানির সব স্টাফগুলো তার আর নীলের ব্যাপারে মন্তব্য করতে থাকে। এতে আদ্রিতা কোনো উত্তর দেয় না। এসব কথা শুনে আদ্রিতা অনেক রেগে যায়। আদ্রিতা তার বাবার ছবিটা হাতে নিয়ে বলতে থাকে, বাবা তুমি আমাকে এমন একটা মানুষের সাথে কেন বিয়ে দিলে? এসব বলতে থাকে আর কাঁদতে থাকে। এদিকে নীল রিইউনিয়ন পার্টির জন্য হোটেল প্রাইম স্টারের দিকে রওনা হলো। তবে তার পুরনো জামা কাপড় আর বাইক দেখে গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না, বরং তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই সেখানে একটি গাড়ি এসে উপস্থিত হয়, আর সেই গাড়ি থেকে নেমে আসে হোটেল মালিক মিস্টার খান্না। আর সেই বলতে থাকে, কি হয়েছে এখানে? মিস্টার খান্না নীলের দিকে তাকিয়ে হা হয়ে যায় আর বলতে থাকে, স্যার আপনি এখানে? স্যার আপনি আসবেন জানলে আমি নিজে আপনাকে রিসিভ করতে যেতাম। গার্ড তো অবাক হয়ে যায়, কারণ হলো তার নিজের স্যার অন্য আরেকজন লোককে এভাবে স্যার স্যার বলতেছে। তারপর মিস্টার খান্না নীলকে ভেতরে নিয়ে যায়। সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে গল্পটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি হচ্ছে বস, দুনিয়া যার বশে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই আদ্রিতা এবং নীলকে। আদ্রিতা মনে করত নীল একজন চাকর। নীল হলো আদ্রিতার হাজব্যান্ড। নীল হাজারো কাজ করে আদ্রিতার মন জয় করতে পারতো না। আদ্রিতা মনে করত তার বাবা এত ধনী থাকা সত্ত্বেও কেন নীলের সাথে তার বিবাহ দিল। 2 বছর পরের সিন দেখানো হয়, যেখানে নীল আদ্রিতার জন্য একটি দামি গিফট নিয়ে আসে নতুন বছর উপলক্ষে, যা দেখে আদ্রিতা অবাক হয়ে যায়। তারপর তার স্বামীর বিষয়ে সত্যিটা জানার পর আদ্রিতা অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর একদিন নীলা আদ্রিতার জন্য কিছু গিফট নিয়ে আসে। আদ্রিতা বলতে থাকে, আমার সব ফ্রেন্ডদের হাজব্যান্ড কত ধনী, তাদের কত দামি দামি গিফট করে, আর তুমি কি এনেছো এসব? আদ্রিতা তার বাবার কথায় নীলকে বিয়ে করেছিল, তবে আদ্রিতার শর্ত ছিল তাদের বাসা বাদে যেন আর কেউ এই কথা না জানে। আদ্রিতার হাজব্যান্ড মানে নীল তাদের বাসার কাজের ছেলের মতো কাজ করতে থাকতো, তবে সবাই তাকে সবসময় অপমান করত। ঠিক মতো খাবার খেতে পেত না, আর ঘুমানোর জন্যও সে জায়গা পেত না। নীল তার নিজের হাত খরচের জন্য একটা জায়গায় কাজ করত। একদিন আদ্রিতা তার ফ্রেন্ডদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, আর সেখানে ওয়েটার ছিল নীল। তারপর আদ্রিতা একদিন নীলকে বলে, নিউ ইয়ার উপলক্ষে আমাকে একটা দামি গিফট দিতে হবে। নীল বলে, আমি চেষ্টা করব। তারপর নীল সেখান থেকে চলে যায় কোনো কিছু না বলে। তারপর নীল আদ্রিতার জন্য একটি গিফট নিয়ে আসে নিউ ইয়ার পার্টির আগেই। আদ্রিতা সেটা খুলে বক্সের ভিতরে গিফটটা দেখে চমকে যায় আর বলতে থাকে, এই ফোনটা তো একটা স্পেশাল এডিশন, এটার দাম তো 3 কোটি টাকা, তুমি এটা কই পেলে? তখন নীল বলে, এটা অরিজিনাল নয়, এটা কপি ভার্সন। তারপর সেখান থেকে চলে যায়। আদ্রিতা নীলের কথায় সন্দেহ বোধ করে আর তাই ওই কোম্পানির শোরুমে চলে যায় আর ফোনটা দেখায়। তখন সেই শোরুমের মেয়েটা বলতে থাকে, আপনি কি মিস্টার রয় চৌধুরীর ফ্রেন্ড? তখন আদ্রিতা বলে, কে এই মিস্টার রয় চৌধুরী? আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কথা বলতেছেন? তখন মেয়েটা বলে, জি ম্যাম। আদ্রিতা বলে, না না, আমি তাকে চিনি না। শোরুমের মেয়েটা বলে, ওই ডিজাইনটা তো একদম আসল, আর এটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন। আর আসল কথা হলো এটা ভারতে বিক্রি হওয়া সেকেন্ড ফোন। তারপর আদ্রিতা সেখান থেকে চলে আসে আর ভাবতে থাকে, তাহলে কি নীলই রয় চৌধুরী, নাকি ও ফোনটা চুরি করে এনেছে? আর তা না হলে নীল এত টাকা কোত্থেকে ব্যবস্থা করবে? নীলের সত্যিটা তাহলে আসলে কি?
আর ও যদি সত্যি বড়লোক হয়ে থাকে তাহলে শ্বশুরবাড়িতে কেন ঘরজামাই হয়ে চাকরের মতো কাজ করছে। আদ্রিতা এসব ভাবতে থাকে। তারপর একদিন সকালে নীল ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতে থাকে আর বলতে থাকে, আমার খুব লেট হয়ে গেছে, তোরা খেল, আমি যাই। এদিকে আদ্রিতা অফিসে যাবে, তার জন্য রেডি হচ্ছিল। আর গোসল করার সময় পানি না পেয়ে নীলকে ডাকতে থাকে, তবে নীলকে পায় না। আদ্রিতা তার মাকে জিগায়, নীল কোথায় গিয়েছে, তোমাদের কি কিছু বলে গিয়েছে? তখন তার মা বলে, না, কিছু বলে যায়নি। তখন আদ্রিতা বলতে থাকে, আমি ওকে আজকে অফিসে নিয়ে যাব, আর আজকে ওর কোনো খোঁজ নেই। তখন হঠাৎ নীল সেখানে উপস্থিত হলো, তবে সে সবাইকে উপেক্ষা করে ভেতরে চলে যেতে চাইল, কিন্তু তখন সবাই তাকে দেখে ফেলে। আদ্রিতা বলতে থাকে, অফিসে যেতে এমনিতেও আমার লেট হয়ে গেল, আর ওদিকে বিজন আমার জন্য অপেক্ষা করতেছে। আদ্রিতার মুখে বিজনের নাম শুনতেই নীলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আদ্রিতা বলে, তোমার জন্য আমার প্রতিদিন অফিসে যেতে লেট হয়। তারপর তারা অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তারপর আদ্রিতার অফিসের সামনে এসে গাড়িটা থামায়। আদ্রিতা গাড়ি থেকে নেমে বলে, তুমি সব ফাইলগুলো নিয়ে এসো। নীল সব ফাইল হাতে নিয়ে আদ্রিতার পেছন পেছন যেতে থাকে। আদ্রিতা তার কেবিনে গিয়ে দেখে সেখানে তার জন্য বিজন ওয়েট করতেছে। বিজন হলো আদ্রিতার বন্ধু এবং বিজনেস পার্টনার। নীল তাদেরকে এভাবে দেখে মনে মনে জ্বলতে থাকে আর কষ্ট পেতে থাকে। তারপর আদ্রিতা আর বিজন কথা বলতে থাকে, আর নীল এদিকে ফাইলগুলো সাজিয়ে রাখতে থাকে। আদ্রিতার জন্য বিজন একটা গিফট নিয়ে আসে আর সেটি আদ্রিতাকে দেয়। আদ্রিতা সেটা দেখে অনেক খুশি হয়। আদ্রিতাকে গিফটটা দিয়েই বিজন সেখান থেকে চলে যায়। নীল আদ্রিতাকে বলতে থাকে, আজ পর্যন্ত আমি তোমাকে কোনো উপদেশ দেইনি, তবে আজকে বলছি, এই যে লোকটা তোমাকে ইমপ্রেস করার জন্য এই নকল নেকলেসটা দিয়েছে। এসব কথা আবার বিজন শুনে ফেলে। নীল আরো বলতে থাকে, এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত নয়, এর জন্য তুমি একদিন বিপদে পড়বে। আদ্রিতা, তোমার জন্য আমি এর থেকেও দামি একটা গিফট নিয়ে আসবো, তার জন্য আমার যা করতে হয় আমি তাই করব। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তাদের বিয়ে হয়েছে 2.5 বছর। নীলের আজকের কথাগুলো শুনে আদ্রিতার মনে হলো নীল তার জন্য লড়াই করতেছে। নীলের এমন কথা শুনে আদ্রিতা চমকে যায়। আদ্রিতা ভাবতে থাকে, নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে কি আমি ভুল করেছি? তারপর আমরা দেখতে পাই বিজন নীলকে বলতে থাকে, আমারই সামনে আমার কেনা গিফট নিয়ে তুই মজা করলি, কত বড় সাহস তোর। এসব আদ্রিতা দেখতে থাকে দূর থেকে। বিজন নীলকে অপমান করতে থাকে। বিজন নীলকে ধাক্কা মেরে ফেলে দেয়। এগুলো সবকিছু সহ্য করে নেয় নীল। তারপর নীল বলতে থাকে, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ও আমার স্ত্রী, আর আমার স্ত্রীকে তোর নেকলেস দেওয়ার তো কোনো অধিকারই নেই, ওকে যা দেবার আমি দেব। তারপর নীল সেখান থেকে বেরিয়ে আসে। আদ্রিতা রেগে গজগজ করতে থাকে। আদ্রিতার কোম্পানির যখন খুব খারাপ অবস্থা ছিল তখন বিজনের সাথে তার পরিচয় হয়, তার বন্ধুত্ব হয়। আদ্রিতার কোম্পানি শুধুমাত্র এই বিজনের কারণে চলতেছে, তাই আদ্রিতার বিজনকে প্রয়োজন। আদ্রিতার বিজনের সাথে বন্ধুত্ব করা, সবকিছুই আদ্রিতার প্ল্যান অনুযায়ী চলতেছিল। তবে আজ নীল এসে সবকিছু নষ্ট করে দেয়। আদ্রিতা অনেক চিন্তায় পড়ে যায়, কি করবে সে। আদ্রিতা ভাবতে থাকে, কেন সে নীলকে অফিসে নিয়ে আসলো। নীলকে সাথে করে না নিয়ে আসলে বিজন এখনো এখানেই থাকতো। আদ্রিতা বিজনকে একটি মেসেজ লিখে পাঠায়। নীল যখন আদ্রিতার অফিস থেকে বেরিয়ে আসে তখন তার ফুরফুরে লাগতেছিল। তখনই হঠাৎ নীলের ফোনে একটি কল আসে। ফোনটা ছিল মিস্টার রয় চৌধুরী। রয় চৌধুরী বলতে থাকে, তোমার সাথে আমি একজনের মিটিং রেখেছি, আমি তার অ্যাড্রেস তোমাকে পাঠিয়ে দিয়েছি, আমি চাই তুমি তার সাথে মিট করো। নীল বলে, ঠিক আছে। নীল বলতে থাকে, আপনি আমার জন্য একটি রেয়ার হীরের নেকলেস জোগাড় করবেন, আর দ্বিতীয়টা হলো আমি সেটা আপনাকে টেক্সট করে পাঠিয়ে দিয়েছি। দুটো জিনিসই আমার খুব প্রয়োজন। তারপর আদ্রিতা নীলকে কিছু টাকা পাঠায়, কারণ হলো নীল যাতে কিছু ভালো পোশাক কিনতে পারে আর নীলকে সবার সামনে তার হাজবেন্ড হিসাবে উপস্থাপন করতে পারে। নীল খুব খুশি হয়। নীল সেই লোকটির সাথে মিটিং করতে যায়, তবে সেখানে গিয়ে লোকটিকে দেখে নীল খুব রেগে যায় আর সেখান থেকে চলে আসে। আজকে নীলের হাই স্কুলের রিইউনিয়নের অনুষ্ঠানে যেতে হবে, তাই সে তার পুরনো বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই আদ্রিতার কোম্পানির জন্য ইনভেস্টার মিটিংটা কোনো মতেই ভালো হয়নি। আবার তার কোম্পানির সব স্টাফগুলো তার আর নীলের ব্যাপারে মন্তব্য করতে থাকে। এতে আদ্রিতা কোনো উত্তর দেয় না। এসব কথা শুনে আদ্রিতা অনেক রেগে যায়। আদ্রিতা তার বাবার ছবিটা হাতে নিয়ে বলতে থাকে, বাবা, তুমি আমাকে এমন একটা মানুষের সাথে কেন বিয়ে দিলে?
এসব বলতে থাকে আর কাঁদতে থাকে। এদিকে নীল রিইউনিয়ন পার্টির জন্য হোটেল প্রাইম স্টারের দিকে রওনা হলো। তবে তার পুরনো জামা কাপড় আর বাইক দেখে গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না, বরং তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই সেখানে একটি গাড়ি এসে উপস্থিত হয়, আর সেই গাড়ি থেকে নেমে আসে হোটেল মালিক মিস্টার খান্না। আর সেই বলতে থাকে, কি হয়েছে এখানে? মিস্টার খান্না নীলের দিকে তাকিয়ে হা হয়ে যায় আর বলতে থাকে, স্যার আপনি এখানে? স্যার আপনি আসবেন জানলে আমি নিজে আপনাকে রিসিভ করতে যেতাম। গার্ড তো অবাক হয়ে যায়, কারণ হলো তার নিজের স্যার অন্য আরেকজন লোককে এভাবে স্যার স্যার বলতেছে। তারপর মিস্টার খান্না নীলকে ভেতরে নিয়ে যায়। সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে গল্পটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি হচ্ছে বস, দুনিয়া যার বশে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই আদ্রিতা এবং নীলকে। আদ্রিতা মনে করত নীল একজন চাকর, নীল হলো আদ্রিতার হাজব্যান্ড। নীল হাজারো কাজ করে আদ্রিতার মন জয় করতে পারত না। আদ্রিতা মনে করত তার বাবা এত ধনী থাকা সত্ত্বেও কেন নীলের সাথে তার বিবাহ দিল। 2 বছর পরের সিন দেখানো হয়, যেখানে নীল আদ্রিতার জন্য একটি দামি গিফট নিয়ে আসে নতুন বছর উপলক্ষে, যা দেখে আদ্রিতা অবাক হয়ে যায়। তারপর তার স্বামীর বিষয়ে সত্যিটা জানার পর আদ্রিতা অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর একদিন নীলা আদ্রিতার জন্য কিছু গিফট নিয়ে আসে। আদ্রিতা বলতে থাকে, আমার সব ফ্রেন্ডদের হাজব্যান্ড কত ধনী, তাদের কত দামি দামি গিফট করে, আর তুমি কি এনেছো এসব? আদ্রিতা তার বাবার কথায় নীলকে বিয়ে করেছিল, তবে আদ্রিতার শর্ত ছিল তাদের বাসা বাদে যেন আর কেউ এই কথা না জানে। আদ্রিতার হাজব্যান্ড মানে নীল তাদের বাসার কাজের ছেলের মতো কাজ করতে থাকতো, তবে সবাই তাকে সবসময় অপমান করত, ঠিক মতো খাবার খেতে পেত না, আর ঘুমানোর জন্য সে জায়গা পেত না। নীল তার নিজের হাত খরচের জন্য একটা জায়গায় কাজ করত। একদিন আদ্রিতা তার ফ্রেন্ডদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, আর সেখানে ওয়েটার ছিল নীল। তারপর আদ্রিতা একদিন নীলকে বলে, নিউ ইয়ার উপলক্ষে আমাকে একটা দামি গিফট দিতে হবে। নীল বলে, আমি চেষ্টা করব। তারপর নীল সেখান থেকে চলে যায় কোনো কিছু না বলে। তারপর নীল আদ্রিতার জন্য একটি গিফট নিয়ে আসে নিউ ইয়ার পার্টির আগেই। আদ্রিতা সেটা খুলে বক্সের ভিতরে গিফটটা দেখে চমকে যায় আর বলতে থাকে, এই ফোনটা তো একটা স্পেশাল এডিশন, এটার দাম তো 3 কোটি টাকা, তুমি এটা কই পেলে? তখন নীল বলে, এটা অরিজিনাল নয়, এটা কপি ভার্সন। তারপর সেখান থেকে চলে যায়। আদ্রিতা নীলের কথায় সন্দেহ বোধ করে, আর তাই ওই কোম্পানির শোরুমে চলে যায় আর ফোনটা দেখায়। তখন সেই শোরুমের মেয়েটা বলতে থাকে, আপনি কি মিস্টার রয় চৌধুরীর ফ্রেন্ড? তখন আদ্রিতা বলে, কে এই মিস্টার রয় চৌধুরী? আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কথা বলতেছেন? তখন মেয়েটা বলে, জি ম্যাম। আদ্রিতা বলে, না না, আমি তাকে চিনি না। শোরুমের মেয়েটা বলে, ওই ডিজাইনটা তো একদম আসল, আর এটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন, আর আসল কথা হলো এটা ভারতে বিক্রি হওয়া সেকেন্ড ফোন। তারপর আদ্রিতা সেখান থেকে চলে আসে আর ভাবতে থাকে, তাহলে কি নীলই রয় চৌধুরী, নাকি ও ফোনটা চুরি করে এনেছে? আর তা না হলে নীল এত টাকা কোত্থেকে ব্যবস্থা করবে? নীলের সত্যিটা তাহলে আসলে কি? আর ও যদি সত্যি বড়লোক হয়ে থাকে, তাহলে শ্বশুরবাড়িতে কেন ঘরজামাই হয়ে চাকরের মতো কাজ করছে? আদ্রিতা এসব ভাবতে থাকে। তারপর একদিন সকালে নীল ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতে থাকে আর বলতে থাকে, আমার খুব লেট হয়ে গেছে, তোরা খেল, আমি যাই। এদিকে আদ্রিতা অফিসে যাবে, তার জন্য রেডি হচ্ছিল, আর গোসল করার সময় পানি না পেয়ে নীলকে ডাকতে থাকে, তবে নীলকে পায় না। আদ্রিতা তার মাকে জিগায়, নীল কোথায় গিয়েছে, তোমাদের কি কিছু বলে গিয়েছে? তখন তার মা বলে, না, কিছু বলে যায়নি। তখন আদ্রিতা বলতে থাকে, আমি ওকে আজকে অফিসে নিয়ে যাব, আর আজকে ওর কোনো খোঁজ নেই। তখন হঠাৎ নীল সেখানে উপস্থিত হলো, তবে সে সবাইকে উপেক্ষা করে ভেতরে চলে যেতে চাইল, কিন্তু তখন সবাই তাকে দেখে ফেলে। আদ্রিতা বলতে থাকে, অফিসে যেতে এমনিতেও আমার লেট হয়ে গেল, আর ওদিকে বিজন আমার জন্য অপেক্ষা করতেছে। আদ্রিতার মুখে বিজনের নাম শুনতেই নীলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আদ্রিতা বলে, তোমার জন্য আমার প্রতিদিন অফিসে যেতে লেট হয়। তারপর তারা অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তারপর আদ্রিতার অফিসের সামনে এসে গাড়িটা থামায়। আদ্রিতা গাড়ি থেকে নেমে বলে, তুমি সব ফাইলগুলো নিয়ে এসো। নীল সব ফাইল হাতে নিয়ে আদ্রিতার পেছন পেছন যেতে থাকে।
আদ্রিতা তার কেবিনে গিয়ে দেখে সেখানে তার জন্য বিজন ওয়েট করতেছে। বিজন হলো আদ্রিতার বন্ধু এবং বিজনেস পার্টনার। নীল তাদেরকে এভাবে দেখে মনে মনে জ্বলতে থাকে আর কষ্ট পেতে থাকে। তারপর আদ্রিতা আর বিজন কথা বলতে থাকে আর নীল এদিকে ফাইলগুলো সাজিয়ে রাখতে থাকে। আদ্রিতার জন্য বিজন একটা গিফট নিয়ে আসে আর সেটি আদ্রিতাকে দেয়। আদ্রিতা সেটা দেখে অনেক খুশি হয়। আদ্রিতাকে গিফটটা দিয়েই বিজন সেখান থেকে চলে যায়। নীল আদ্রিতাকে বলতে থাকে, আজ পর্যন্ত আমি তোমাকে কোনো উপদেশ দেইনি, তবে আজকে বলছি, এই যে লোকটা তোমাকে ইমপ্রেস করার জন্য এই নকল নেকলেসটা দিয়েছে। এসব কথা আবার বিজন শুনে ফেলে। নীল আরো বলতে থাকে, এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত নয়, এর জন্য তুমি একদিন বিপদে পড়বে। আদ্রিতা, তোমার জন্য আমি এর থেকেও দামি একটা গিফট নিয়ে আসবো, তার জন্য আমার যা করতে হয় আমি তাই করব। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তাদের বিয়ে হয়েছে 2.5 বছর। নীলের আজকের কথাগুলো শুনে আদ্রিতার মনে হলো নীল তার জন্য লড়াই করতেছে। নীলের এমন কথা শুনে আদ্রিতা চমকে যায়। আদ্রিতা ভাবতে থাকে, নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে কি আমি ভুল করেছি? তারপর আমরা দেখতে পাই বিজন নীলকে বলতে থাকে, আমারই সামনে আমার কেনা গিফট নিয়ে তুই মজা করলি, কত বড় সাহস তোর। এসব আদ্রিতা দেখতে থাকে দূর থেকে। বিজন নীলকে অপমান করতে থাকে। বিজন নীলকে ধাক্কা মেরে ফেলে দেয়। এগুলো সবকিছু সহ্য করে নেয় নীল। তারপর নীল বলতে থাকে, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ও আমার স্ত্রী, আর আমার স্ত্রীকে তোর নেকলেস দেওয়ার তো কোনো অধিকারই নেই, ওকে যা দেবার আমি দেব। তারপর নীল সেখান থেকে বেরিয়ে আসে। আদ্রিতা রেগে গজগজ করতে থাকে। আদ্রিতার কোম্পানির যখন খুব খারাপ অবস্থা ছিল তখন বিজনের সাথে তার পরিচয় হয়, তার বন্ধুত্ব হয়। আদ্রিতার কোম্পানি শুধুমাত্র এই বিজনের কারণে চলতেছে, তাই আদ্রিতার বিজনকে প্রয়োজন। আদ্রিতার বিজনের সাথে বন্ধুত্ব করা, সবকিছুই আদ্রিতার প্ল্যান অনুযায়ী চলতেছিল। তবে আজ নীল এসে সবকিছু নষ্ট করে দেয়। আদ্রিতা অনেক চিন্তায় পড়ে যায়, কি করবে সে। আদ্রিতা ভাবতে থাকে, কেন সে নীলকে অফিসে নিয়ে আসলো। নীলকে সাথে করে না নিয়ে আসলে বিজন এখনো এখানেই থাকতো। আদ্রিতা বিজনকে একটি মেসেজ লিখে পাঠায়। নীল যখন আদ্রিতার অফিস থেকে বেরিয়ে আসে তখন তার ফুরফুরে লাগতেছিল। তখনই হঠাৎ নীলের ফোনে একটি কল আসে। ফোনটা ছিল মিস্টার রয় চৌধুরী। রয় চৌধুরী বলতে থাকে, তোমার সাথে আমি একজনের মিটিং রেখেছি, আমি তার অ্যাড্রেস তোমাকে পাঠিয়ে দিয়েছি, আমি চাই তুমি তার সাথে মিট করো। নীল বলে, ঠিক আছে। নীল বলতে থাকে, আপনি আমার জন্য একটি রেয়ার হিরের নেকলেস জোগাড় করবেন, আর দ্বিতীয়টা হলো আমি সেটা আপনাকে টেক্সট করে পাঠিয়ে দিয়েছি। দুটো জিনিসই আমার খুব প্রয়োজন। তারপর আদ্রিতা নীলকে কিছু টাকা পাঠায়, কারণ হলো নীল যাতে কিছু ভালো পোশাক কিনতে পারে আর নীলকে সবার সামনে তার হাজবেন্ড হিসাবে উপস্থাপন করতে পারে। নীল খুব খুশি হয়। নীল সেই লোকটির সাথে মিটিং করতে যায়, তবে সেখানে গিয়ে লোকটিকে দেখে নীল খুব রেগে যায় আর সেখান থেকে চলে আসে। আজকে নীলের হাই স্কুলের রিইউনিয়নের অনুষ্ঠানে যেতে হবে, তাই সে তার পুরনো বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই আদ্রিতার কোম্পানির জন্য ইনভেস্টার মিটিংটা কোনো মতেই ভালো হয়নি। আবার তার কোম্পানির সব স্টাফগুলো তার আর নীলের ব্যাপারে মন্তব্য করতে থাকে। এতে আদ্রিতা কোনো উত্তর দেয় না। এসব কথা শুনে আদ্রিতা অনেক রেগে যায়। আদ্রিতা তার বাবার ছবিটা হাতে নিয়ে বলতে থাকে, বাবা, তুমি আমাকে এমন একটা মানুষের সাথে কেন বিয়ে দিলে? এসব বলতে থাকে আর কাঁদতে থাকে। এদিকে নীল রিইউনিয়ন পার্টির জন্য হোটেল প্রাইম স্টারের দিকে রওনা হলো। তবে তার পুরনো জামা কাপড় আর বাইক দেখে গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না, বরং তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই সেখানে একটি গাড়ি এসে উপস্থিত হয়, আর সেই গাড়ি থেকে নেমে আসে হোটেল মালিক মিস্টার খান্না। আর সেই বলতে থাকে, কি হয়েছে এখানে? মিস্টার খান্না নীলের দিকে তাকিয়ে হা হয়ে যায় আর বলতে থাকে, স্যার, আপনি এখানে? স্যার, আপনি আসবেন জানলে আমি নিজে আপনাকে রিসিভ করতে যেতাম। গার্ড তো অবাক হয়ে যায়, কারণ হলো তার নিজের স্যার অন্য আরেকজন লোককে এভাবে স্যার স্যার বলতেছে। তারপর মিস্টার খান্না নীলকে ভেতরে নিয়ে যায়। সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে গল্পটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি হচ্ছে বস, দুনিয়া যার বশে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই আদ্রিতা এবং নীলকে। আদ্রিতা মনে করত নীল একজন চাকর। নীল হলো আদ্রিতার হাজব্যান্ড। নীল হাজারো কাজ করে আদ্রিতার মন জয় করতে পারত না। আদ্রিতা মনে করত তার বাবা এত ধনী থাকা সত্ত্বেও কেন নীলের সাথে তার বিবাহ দিল। 2 বছর পরের সিন দেখানো হয়, যেখানে নীল আদ্রিতার জন্য একটি দামি গিফট নিয়ে আসে।
নতুন বছর উপলক্ষে, যা দেখে আদ্রিতা অবাক হয়ে যায়। তারপর তার স্বামীর বিষয়ে সত্যিটা জানার পর আদ্রিতা অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর একদিন নীলা আদ্রিতার জন্য কিছু গিফট নিয়ে আসে। আদ্রিতা বলতে থাকে, আমার সব ফ্রেন্ডদের হাজব্যান্ড কত ধনী, তাদের কত দামি দামি গিফট করে, আর তুমি কি এনেছো এসব? আদ্রিতা তার বাবার কথায় নীলকে বিয়ে করেছিল, তবে আদ্রিতার শর্ত ছিল তাদের বাসা বাদে যেন আর কেউ এই কথা না জানে। আদ্রিতার হাজব্যান্ড মানে নীল তাদের বাসার কাজের ছেলের মতো কাজ করতে থাকতো, তবে সবাই তাকে সবসময় অপমান করত, ঠিক মতো খাবার খেতে পেত না, আর ঘুমানোর জন্যও সে জায়গা পেত না। নীল তার নিজের হাত খরচের জন্য একটা জায়গায় কাজ করত। একদিন আদ্রিতা তার ফ্রেন্ডদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, আর সেখানে ওয়েটার ছিল নীল। তারপর আদ্রিতা একদিন নীলকে বলে, নিউ ইয়ার উপলক্ষে আমাকে একটা দামি গিফট দিতে হবে। নীল বলে, আমি চেষ্টা করব। তারপর নীল সেখান থেকে চলে যায় কোনো কিছু না বলে। তারপর নীল আদ্রিতার জন্য একটি গিফট নিয়ে আসে নিউ ইয়ার পার্টির আগেই। আদ্রিতা সেটা খুলে বক্সের ভিতরে গিফটটা দেখে চমকে যায়, আর বলতে থাকে, এই ফোনটা তো একটা স্পেশাল এডিশন, এটার দাম তো 3 কোটি টাকা, তুমি এটা কই পেলে? তখন নীল বলে, এটা অরিজিনাল নয়, এটা কপি ভার্সন। তারপর সেখান থেকে চলে যায়। আদ্রিতা নীলের কথায় সন্দেহ বোধ করে, আর তাই ওই কোম্পানির শোরুমে চলে যায় আর ফোনটা দেখায়। তখন সেই শোরুমের মেয়েটা বলতে থাকে, আপনি কি মিস্টার রয় চৌধুরীর ফ্রেন্ড? তখন আদ্রিতা বলে, কে এই মিস্টার রয় চৌধুরী? আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কথা বলতেছেন? তখন মেয়েটা বলে, জি ম্যাম। আদ্রিতা বলে, না না, আমি তাকে চিনি না। শোরুমের মেয়েটা বলে, ওই ডিজাইনটা তো একদম আসল, আর এটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন, আর আসল কথা হলো এটা ভারতে বিক্রি হওয়া সেকেন্ড ফোন। তারপর আদ্রিতা সেখান থেকে চলে আসে আর ভাবতে থাকে, তাহলে কি নীলই রয় চৌধুরী, নাকি ও ফোনটা চুরি করে এনেছে? আর তা না হলে নীল এত টাকা কোত্থেকে ব্যবস্থা করবে? নীলের সত্যিটা তাহলে আসলে কি? আর ও যদি সত্যি বড়লোক হয়ে থাকে, তাহলে শ্বশুরবাড়িতে কেন ঘরজামাই হয়ে চাকরের মতো কাজ করছে? আদ্রিতা এসব ভাবতে থাকে। তারপর একদিন সকালে নীল ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতে থাকে আর বলতে থাকে, আমার খুব লেট হয়ে গেছে, তোরা খেল, আমি যাই। এদিকে আদ্রিতা অফিসে যাবে, তার জন্য রেডি হচ্ছিল, আর গোসল করার সময় পানি না পেয়ে নীলকে ডাকতে থাকে, তবে নীলকে পায় না। আদ্রিতা তার মাকে জিগায়, নীল কোথায় গিয়েছে, তোমাদের কি কিছু বলে গিয়েছে? তখন তার মা বলে, না, কিছু বলে যায়নি। তখন আদ্রিতা বলতে থাকে, আমি ওকে আজকে অফিসে নিয়ে যাব, আর আজকে ওর কোনো খোঁজ নেই। তখন হঠাৎ নীল সেখানে উপস্থিত হলো, তবে সে সবাইকে উপেক্ষা করে ভেতরে চলে যেতে চাইল, কিন্তু তখন সবাই তাকে দেখে ফেলে। আদ্রিতা বলতে থাকে, অফিসে যেতে এমনিতেও আমার লেট হয়ে গেল, আর ওদিকে বিজন আমার জন্য অপেক্ষা করতেছে। আদ্রিতার মুখে বিজনের নাম শুনতেই নীলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আদ্রিতা বলে, তোমার জন্য আমার প্রতিদিন অফিসে যেতে লেট হয়। তারপর তারা অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তারপর আদ্রিতার অফিসের সামনে এসে গাড়িটা থামায়। আদ্রিতা গাড়ি থেকে নেমে বলে, তুমি সব ফাইলগুলো নিয়ে এসো। নীল সব ফাইল হাতে নিয়ে আদ্রিতার পেছন পেছন যেতে থাকে। আদ্রিতা তার কেবিনে গিয়ে দেখে সেখানে তার জন্য বিজন ওয়েট করতেছে। বিজন হলো আদ্রিতার বন্ধু এবং বিজনেস পার্টনার। নীল তাদেরকে এভাবে দেখে মনে মনে জ্বলতে থাকে আর কষ্ট পেতে থাকে। তারপর আদ্রিতা আর বিজন কথা বলতে থাকে, আর নীল এদিকে ফাইলগুলো সাজিয়ে রাখতে থাকে। আদ্রিতার জন্য বিজন একটা গিফট নিয়ে আসে, আর সেটি আদ্রিতাকে দেয়। আদ্রিতা সেটা দেখে অনেক খুশি হয়। আদ্রিতাকে গিফটটা দিয়েই বিজন সেখান থেকে চলে যায়। নীল আদ্রিতাকে বলতে থাকে, আজ পর্যন্ত আমি তোমাকে কোনো উপদেশ দেইনি, তবে আজকে বলছি, এই যে লোকটা তোমাকে ইমপ্রেস করার জন্য এই নকল নেকলেসটা দিয়েছে। এসব কথা আবার বিজন শুনে ফেলে। নীল আরো বলতে থাকে, এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত নয়, এর জন্য তুমি একদিন বিপদে পড়বে। আদ্রিতা, তোমার জন্য আমি এর থেকেও দামি একটা গিফট নিয়ে আসবো, তার জন্য আমার যা করতে হয় আমি তাই করব। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তাদের বিয়ে হয়েছে 2.5 বছর। নীলের আজকের কথাগুলো শুনে আদ্রিতার মনে হলো নীল তার জন্য লড়াই করতেছে। নীলের এমন কথা শুনে আদ্রিতা চমকে যায়। আদ্রিতা ভাবতে থাকে, নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে কি আমি ভুল করেছি? তারপর আমরা দেখতে পাই বিজন নীলকে বলতে থাকে, আমারই সামনে আমার কেনা গিফট নিয়ে তুই মজা করলি, কত বড় সাহস তোর! এসব আদ্রিতা দেখতে থাকে দূর থেকে। বিজন নীলকে অপমান করতে থাকে। বিজন নীলকে ধাক্কা মেরে ফেলে দেয়।
এগুলো সবকিছু সহ্য করে নেয় নীল। তারপর নীল বলতে থাকে, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ও আমার স্ত্রী, আর আমার স্ত্রীকে তোর নেকলেস দেওয়ার তো কোনো অধিকারই নেই, ওকে যা দেবার আমি দেব। তারপর নীল সেখান থেকে বেরিয়ে আসে। আদ্রিতা রেগে গজগজ করতে থাকে। আদ্রিতার কোম্পানির যখন খুব খারাপ অবস্থা ছিল তখন বিজনের সাথে তার পরিচয় হয়, তার বন্ধুত্ব হয়। আদ্রিতার কোম্পানি শুধুমাত্র এই বিজনের কারণে চলতেছে, তাই আদ্রিতার বিজনকে প্রয়োজন। আদ্রিতার বিজনের সাথে বন্ধুত্ব করা সবকিছুই আদ্রিতার প্ল্যান অনুযায়ী চলতেছিল। তবে আজ নীল এসে সবকিছু নষ্ট করে দেয়। আদ্রিতা অনেক চিন্তায় পড়ে যায়, কি করবে সে। আদ্রিতা ভাবতে থাকে কেন সে নীলকে অফিসে নিয়ে আসলো। নীলকে সাথে করে না নিয়ে আসলে বিজন এখনো এখানেই থাকতো। আদ্রিতা বিজনকে একটি মেসেজ লিখে পাঠায়। নীল যখন আদ্রিতার অফিস থেকে বেরিয়ে আসে তখন তার ফুরফুরে লাগতেছিল। তখনই হঠাৎ নীলের ফোনে একটি কল আসে। ফোনটা ছিল মিস্টার রয় চৌধুরী। রয় চৌধুরী বলতে থাকে, তোমার সাথে আমি একজনের মিটিং রেখেছি, আমি তার অ্যাড্রেস তোমাকে পাঠিয়ে দিয়েছি, আমি চাই তুমি তার সাথে মিট করো। নীল বলে, ঠিক আছে। নীল বলতে থাকে, আপনি আমার জন্য একটি রেয়ার হিরের নেকলেস জোগাড় করবেন, আর দ্বিতীয়টা হলো আমি সেটা আপনাকে টেক্সট করে পাঠিয়ে দিয়েছি। দুটো জিনিসই আমার খুব প্রয়োজন। তারপর আদ্রিতা নীলকে কিছু টাকা পাঠায়, কারণ হলো নীল যাতে কিছু ভালো পোশাক কিনতে পারে আর নীলকে সবার সামনে তার হাজবেন্ড হিসাবে উপস্থাপন করতে পারে। নীল খুব খুশি হয়। নীল সেই লোকটির সাথে মিটিং করতে যায়, তবে সেখানে গিয়ে লোকটিকে দেখে নীল খুব রেগে যায় আর সেখান থেকে চলে আসে। আজকে নীলের হাই স্কুলের রিইউনিয়নের অনুষ্ঠানে যেতে হবে, তাই সে তার পুরনো বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই আদ্রিতার কোম্পানির জন্য ইনভেস্টার মিটিংটা কোনো মতেই ভালো হয়নি। আবার তার কোম্পানির সব স্টাফগুলো তার আর নীলের ব্যাপারে মন্তব্য করতে থাকে। এতে আদ্রিতা কোনো উত্তর দেয় না। এসব কথা শুনে আদ্রিতা অনেক রেগে যায়। আদ্রিতা তার বাবার ছবিটা হাতে নিয়ে বলতে থাকে, বাবা তুমি আমাকে এমন একটা মানুষের সাথে কেন বিয়ে দিলে। এসব বলতে থাকে আর কাঁদতে থাকে। এদিকে নীল রিইউনিয়ন পার্টির জন্য হোটেল প্রাইম স্টারের দিকে রওনা হলো। তবে তার পুরনো জামা কাপড় আর বাইক দেখে গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না, বরং তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই সেখানে একটি গাড়ি এসে উপস্থিত হয়, আর সেই গাড়ি থেকে নেমে আসে হোটেল মালিক মিস্টার খান্না। আর সেই বলতে থাকে, কি হয়েছে এখানে। মিস্টার খান্না নীলের দিকে তাকিয়ে হা হয়ে যায় আর বলতে থাকে, স্যার আপনি এখানে? স্যার আপনি আসবেন জানলে আমি নিজে আপনাকে রিসিভ করতে যেতাম। গার্ড তো অবাক হয়ে যায়, কারণ হলো তার নিজের স্যার অন্য আরেকজন লোককে এভাবে স্যার স্যার বলতেছে। তারপর মিস্টার খান্না নীলকে ভেতরে নিয়ে যায়।